বন্ধুরা, তোমরা কি এই বর্ষায় মাত্র 2 রাত 3 দিনের ছুটিতে কলকাতার কাছাকাছি এমন একটি জায়গায় ঘুরে আসতে চাও যেখানে একসঙ্গে পাবে সবুজে মোড়া পাহাড়, ঘন জঙ্গল, জলপ্রপাত, নদী, প্রাচীন মন্দির, পৌরাণিক ইতিহাস আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য? তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমরা চলেছি উড়িষ্যার অন্যতম সুন্দর অথচ এখন অনেকের কাছে অচেনা এক গন্তব্য, কেওনঝড়। এই ভিডিওতে জানবো কিভাবে কেওনঝড় যাব, কোথায় থাকবো, গাড়ি বুক করব কিভাবে, কত খরচ হবে, আর 3 দিনের এই সফরে আমরা কি কি দেখলাম। তাহলে চলো শুরু করা যাক আমাদের বর্ষার কেওনঝড় অভিযান। প্রথমেই আসি বাসের কথায়। যারা বাসে যেতে চান তাদের জন্য কেওনঝড় যাওয়া খুবই সহজ। কলকাতার বাবুঘাট থেকে প্রতিদিন রাতের এসি ও নন এসি বাস কেওনঝড়ের উদ্দেশ্যে ছাড়ে। ভাড়া মোটামুটি 700 থেকে 1000 টাকা। রাতে বাসে উঠে সকালে পৌঁছে যাবেন কেওনঝড় শহরে। ফেরার সময়ও একইভাবে কেওনঝড়ের সরকারি বাস স্ট্যান্ড থেকে সরাসরি কলকাতার বাস পাওয়া যায়। আর ট্রেনে যাওয়ার প্রধানত 2টি রুট রয়েছে। প্রথমটি জাজপুর কেওনঝড় রোড হয়ে। হাওড়া থেকে বহু ট্রেনেই জাজপুর পৌঁছে সেখান থেকে গাড়ি ভাড়া করে কেওনঝড় যাওয়া যায়। এখানে কিছু সুবিধাজনক ট্রেনের হদিশ দিয়ে দিলাম। আর দ্বিতীয় রুটটি বারবিল হয়ে। আমরা এই রুটটি বেছে নিয়েছিলাম। সকালে হাওড়া স্টেশন থেকে বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে চেপে বসলাম। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই শহরের ব্যস্ততা ধীরে ধীরে মিলিয়ে গেল। জানলার বাইরে শুরু হলো সবুজ বাংলার বিস্তীর্ণ মাঠ, ছোট নদী, গ্রাম, তাল খেজুরের সারি। পশ্চিমবঙ্গের শেষ প্রান্ত পেরিয়ে ঝাড়খণ্ডে ঢুকতেই প্রকৃতির রূপ যেন আরও বদলে গেল। যতই বারবিলের দিকে এগোচ্ছিলাম ততই দূরে দেখা দিচ্ছিল পাহাড়ের সারি। সবুজ জঙ্গলের ফাঁক দিয়ে ছুটে চলেছে ট্রেন। মাঝে এক পশলা বৃষ্টিতে প্রকৃতি যেন আরও সতেজ হয়ে উঠল। প্রায় দুপুর 1:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম বারবিল রেল স্টেশনে। স্টেশনের বাইরে বেরিয়েই গাড়ি স্ট্যান্ডে দেখতে পেলাম আগে থেকেই বুক করা আমাদের গাড়িটি অপেক্ষা করছে। একটা বিষয় অবশ্য আগে থেকেই বলে রাখি, বারবিল রেল স্টেশনের আশেপাশে ভালো রেস্টুরেন্ট নেই, তাই অনেকটা বাধ্য হয়েই একটা ছোট জরাজীর্ণ হোটেলে দুপুরের খাবার খেলাম। বাইরে থেকে দেখে খুব একটা ভরসা না পেলেও অবাক করার মতো বিষয় হলো খাবারের স্বাদ কিন্তু সত্যিই ভালো। পুরো সফরের জন্য একটি গাড়ি বুক করাই সবচেয়ে সুবিধাজনক। চাইলে বারবিল স্টেশনেও গাড়ি বুক করতে পারবেন, তবে পর্যটনের মরশুমে গাড়ির চাহিদা অনেক বেশি থাকে, তাই আগে থেকেই বুক করে রাখলে সময় বাঁচবে, দরাদরির ঝামেলাও থাকবে না। গাড়ি ভাড়া মোটামুটি 7 সিটারের নন এসি গাড়ির ভাড়া 3 দিনের জন্য 12,000 টাকা, আর এসি গাড়ি নিলে খরচ পড়বে 14 থেকে 15,000 টাকা। লাঞ্চ শেষ করে শুরু হলো আমাদের আসল কেওনঝড় যাত্রা। পথে আমাদের প্রথম বিরতি ছিল কানুপুর ড্যাম। এই রুটে আরও একটি জনপ্রিয় দর্শনীয় স্থান হলো মুরগা মহাদেব মন্দির ও জলপ্রপাত। দুর্ভাগ্যবশত আমাদের যাওয়ার সময় রাস্তাটি বন্ধ ছিল, তাই এইবার আর যাওয়া হলো না। একটু চড়াই করে উঠে যা দেখলাম তাতে মন ভরে গেল। বর্ষাকালে ড্যামটি যেন নতুন প্রাণ ফিরে পায়। পাহাড়ের কোল ঘেঁষে বিস্তীর্ণ জলরাশি, কয়েক মিনিট দাঁড়িয়েই মনটা ভরে যায়। পর্যটকদের কাছে খুব বেশি পরিচিত না হলেও বারবিল থেকে কেওনঝড় যাওয়ার পথে এটি একটি সুন্দর স্টপেজ। এইবার প্রশ্ন হলো কেওনঝড়ে কোথায় থাকবেন। এই সফরে আমরা ছিলাম হোটেল প্রিন্সে। হোটেলটির সামনে আছে সুন্দর একটি পার্ক সহ পুকুর। হোটেলের রুম রেন্ট ও কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে শেয়ার করে দিলাম। হোটেলে লিফটের কোনো ব্যবস্থা নেই। কেওনঝড় শহরের মধ্যেই স্টেট ব্যাংকের কাছে হোটেলটির অবস্থান, ফলে বাজার, রেস্টুরেন্ট, ওষুধের দোকান সবকিছুই হাঁটার দূরত্বে। এটি একটি নন এসি ডবল বেডেড রুম। ঘরে আছে ডবল অকুপেন্সির বেড, দুটো চেয়ার,
একটা ওয়ার্ড্রপ। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আছে একটি ওয়াশ বেসিন, আয়না আর তার সাথে ইংলিশ টয়লেট। বাজেটের মধ্যে ভালো থাকার জন্য আমার কাছে এটি যথেষ্ট ভালো একটি অপশন বলে মনে হয়েছে। এছাড়াও ভালো কিছু হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম শহরটা একটু ঘুরে দেখতে। হোটেলের একেবারেই পাশে রয়েছে বিশাল শনি মন্দির। এত বড় শনিদেবের মন্দির আমি আগে কখনো দেখিনি। সন্ধ্যার আলো, মন্দিরের ঘণ্টাধ্বনি আর ধূপের গন্ধ মিলিয়ে পরিবেশটা যেন এক অন্যরকম প্রশান্তি এনে দিল। এরপর হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম স্থানীয় বাজারে। রাস্তার ধারে ছোট ছোট দোকান, গরম গরম স্ন্যাক্স, স্থানীয় মিষ্টি, কত কিছু যে চেখে দেখলাম। সব কিছু মিলিয়ে প্রথম দিনেই কেওনঝড় আমাদের আপন করে নিল। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আজকের দীর্ঘ সফরের উদ্দেশ্যে। মাঝে মধ্যে রাস্তার ধারে ছোট আদিবাসী গ্রাম, কাদামাটির বাড়ি আর সবুজ পাহাড় জঙ্গল, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন একটি চলন্ত ছবির মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। মোটামুটি ঘন্টা দেড়েক যাওয়ার পর পৌঁছে গেলাম আজকের প্রথম গন্তব্যে। পার্কিং এলাকা থেকে একটু এগোতেই চোখে পড়ল সুন্দর সুন্দর বসার জায়গা। আরও এগোতেই দূর থেকেই শোনা যাচ্ছিল জলের গর্জন। আমি এই মুহূর্তে আছি উড়িষ্যার কেওনঝড়ের সবচেয়ে বিখ্যাত এবং অ্যাট্রাকটিভ যে ঝর্ণা, সেই ঝর্ণার সামনে, খণ্ডধর জলপ্রপাতের সামনে। এই দেখতেই পাচ্ছ পেছনে হচ্ছে সেই জলপ্রপাত। খণ্ডধর উড়িষ্যার অন্যতম উঁচু জলপ্রপাত। প্রায় 244 মিটার উঁচু পাহাড়ের ওপর থেকে আছড়ে পড়ছে এই জলধারা। এই জলপ্রপাতে বা এই ফলসের এখানে পৌঁছাতে গেলে মোটামুটি 167টা সিঁড়ি তোমাদের উঠে আসতে হবে, তারপরে গিয়ে এই জলপ্রপাত। বর্ষার সময় আসলে এর রূপটা হয় দারুণ, সেটা বলে বোঝানো যাবে না। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে। এখানে একটি ওয়াচ টাওয়ারও আছে, কিন্তু গাছের আড়ালে এই অপরূপা অনেকটাই ঢেকে গেছে। খণ্ডধর যে জলপ্রপাত তার এই পার্কিং এরিয়া, পেছনে হচ্ছে পার্কিং এরিয়া। এই পার্কিং এরিয়াতে এখানে ঢুকতে গেলে পার পার্সন 10 টাকা করে দিতে হবে, আর গাড়ির এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। পার্কিং এরিয়ায় একটা ছোট শিব মন্দিরও চোখে পড়ল। আবার রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। গাড়ি চলতে চলতেই দূরে পাহাড়ের গায়ে সাদা সুতোর মতন কিছু একটা চোখে পড়ল। ড্রাইভার ভাই হেসে বললেন, ওটাই কাইজোরা ফলস। গাড়ি থেকে নেমে প্রায় 100 থেকে 200 মিটার জঙ্গলের মধ্যে দিয়ে আর পাথরের মধ্যে দিয়ে হেঁটে যেতে হয়। আর সামনে পৌঁছে যা দেখলাম তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। ধাপে ধাপে পাহাড় বেয়ে নেমে আসছে দুধসাদা জলধারা। পর্যটকের ভিড়ও খুব একটা নেই, তাই নিশ্চিন্তে বসে অনেকটা সময় কাটিয়ে দিলাম। এতক্ষণে বেশ ভালোই খিদে পেয়ে গেছে, তাই ড্রাইভার ভাই আমাদের নিয়ে গেলেন ঘামা ধাবাতে। বাইরে থেকেই দেখা যাচ্ছিল কাঠের উনুনে রান্না হচ্ছে, ধোয়ার গন্ধে যেন আরও খিদে বেড়ে গেল। আমরা অর্ডার করেছিলাম চিকেন থালি। লাঞ্চ সারার পর আবার ছুটল আমাদের গাড়ি। আকাশে তখন মেঘের আনাগোনা, কখনো রোদ, কখনো হালকা বৃষ্টি।
লালমাটির পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে। আমি এই মুহূর্তে আছি গৌনাসিকা পয়েন্টের সামনে। এই পেছনেই সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো আমি এখন যাব ওর উপরে। তো দেখি ওখানে গিয়ে কী দেখা যায়। ওখানে নাকি বৈতরণী নদীর উৎস। তো চলো দেখা যাক, আমার সাথে থাকো। এই জায়গাটির গুরুত্ব শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, ধর্মীয় দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখান থেকেই উৎপত্তি হয়েছে পবিত্র বৈতরণী নদীর। বেশ কিছু সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। উপরে উঠে সেই ছোট্ট জলধারাকে দেখে অবাক লাগছিল। এই ক্ষুদ্র জলধারাটি পরে এক বিশাল নদীতে পরিণত হয়েছে। গরুর নাকের মতো আকৃতির একটি প্রাকৃতিক শিলার ফাঁক থেকে জল বেরিয়ে আসছে। গৌনাসিকা থেকে পরে জলধারাটি পাইপের মাধ্যমে প্রবাহিত করা হয়েছে। গৌনাসিকা থেকে বেরোতেই শুরু হলো প্রবল বর্ষণ। গাড়ির কাঁচ বেয়ে নেমে আসা বৃষ্টির ফোঁটা আর গরুর পালের সম্মিলিত দৃশ্য, এই দৃশ্য সত্যিই ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। এইবার পৌঁছে গেলাম বড় ঘাগরার পার্কিং এরিয়ায়। বড় ঘাগরার পার্কিং এরিয়া থেকে কিছুটা হেঁটে গেলেই সামনে ড্যাম। আমি এই মুহূর্তে আছি বড় ঘাগরা রিজার্ভারের সামনে। এই হচ্ছে রিজার্ভার। আমি এই ড্যামের উপর দাঁড়িয়ে আছি, বড় ঘাগরা ড্যাম। আর এর নিচে এই দিকটায় আছে হচ্ছে বড় ঘাগরা ঝর্ণা। আমি ওখানে যাব। তার আগে তোমাদের সাথে এই বড় ঘাগরা যে রিজার্ভার আছে সেটার পুরো ভিউটা শেয়ার করছি। বর্ষাকালে বিশাল এই জলধারটির জল ইটের রঙে পুষ্ট। আর এরকম চ্যানেল দিয়ে বড়াঘাগরি রিজার্ভারের জল পৌঁছে গেছে বড়াঘাগরি ওয়াটারফল পর্যন্ত। তারপর গাড়ি ছুটল বড়াঘাগরি ওয়াটারফলসের দিকে। আমি এই মুহূর্তে আছি বড় ঘাগরা ওয়াটারফলের সামনে। এই সামনেই ওয়াটারফল, আমি তোমাদের দেখাচ্ছি। গাড়ি যেখানে পার্ক করলো সেখান থেকে জাস্ট একটু হেঁটেই আসতে হবে, খুব বেশি হলে 50 মিটার। পার্কিং এরিয়া থেকে একটু এগোতেই একটি ছোট্ট সাঁকো, আর তার নিচ দিয়ে বয়ে চলেছে একটি পাহাড়ি জলধারা। সাঁকো পেরিয়ে কিছুটা এগিয়ে রাস্তার ধারে বসার সুন্দর ব্যবস্থা রয়েছে। ছোটোখাটো কয়েকটি খাবারের দোকানও চোখে পড়ল। এরপর সিঁড়ি দিয়ে নিচে নেমে পৌঁছে গেলাম বড় ঘাগরা জলপ্রপাতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বড় ঘাগরা ওয়াটারফলের সামনে। দেখতে পাচ্ছি পেছনে একটা দারুণ সুন্দর ওয়াটারফল। বর্ষায় এই ঝর্ণা যেন তার সমস্ত শক্তি নিয়ে পাহাড় থেকে নিচে নেমে আসছে। এই রাস্তা দিয়েই বড়ঘাগরা ড্যাম থেকে এই ঝর্ণার দিকে আসা যায়। এরপর আমরা পৌঁছে গেলাম সানাঘাগরা নেচার ক্যাম্পে। প্রবেশ মূল্য জন প্রতি 20 টাকা আর গাড়ি পার্কিং 50 টাকা। এই নেচার ক্যাম্পের ভেতরে অনেক ফুড স্টল ও পার্কিং এরিয়া আছে। এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। অনেকটা এলাকা জুড়ে খুব সুন্দর সাজানো গোছানো একটা পার্ক। পার্কের মধ্যে দিয়ে কিছুটা হাঁটার পর শুরু হলো সিঁড়ি। কখনো উঠতে হচ্ছে তো আবার কখনো নামতে হচ্ছে। হঠাৎই দূর থেকে কানে ভেসে এলো জলের সেই পরিচিত গর্জন। আর কয়েক কদম এগোতেই সামনে ধরা দিল সানাঘাগরা জলপ্রপাত।
পাহাড়ের বুক চিরে সাদা ফেনায়িত জল নিচে নেমে আসছে। ক্যামেরায় এই সৌন্দর্য যতটা ধরা পড়ে, বাস্তবে এই সৌন্দর্য তার থেকে অনেক বেশি। আজকের শেষ গন্তব্য ছিল বলদেবজিউ মন্দির। মন্দিরের সামনেই চোখে পড়ল বিশাল রথটি। তখনও রথ তৈরির কাজ শেষ হয়নি। শোনা যায় এটি এশিয়ার অন্যতম বৃহৎ কাঠের রথগুলির মধ্যে একটি। মন্দির চত্বরটি খুব সুন্দর, অত্যন্ত পরিচ্ছন্ন ও শান্ত। এই মন্দিরে এসে মনটা কিছু সময়ের জন্য শান্ত হয়ে গেল। দর্শন সেরে আমরা পৌঁছে গেলাম ভোগ মণ্ডপে। এখানে পাওয়া যায় নানা ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি, পালুয়া, ছেনা, আরিষ্টা পিঠা, খাজা, কাকারা ও কার্পুরাকাল্লি। আমরা টেস্ট করে দেখলাম ফেনি, আরিষ্টা পিঠা আর কার্পুরাকাল্লি। দেখতে দেখতেই আমাদের কেওনঝাড় সফরের শেষ দিন এসে গেল। আজকের প্রথম গন্তব্য ভীমকুণ্ড। মেন গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে পাবলিক টয়লেট। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উড়িষ্যার কেওনঝড় জেলার একটা আকর্ষণীয় ট্যুরিস্ট প্লেস ভীমকুণ্ডের সামনে। এই হচ্ছে এন্ট্রি গেট। এখান থেকে 10 টাকা দিয়ে টিকিট নিতে হবে, আর কার পার্কিং হচ্ছে 50 টাকা। কিছুটা এগিয়ে যেতেই সামনে পড়ল একটি ওয়াচ টাওয়ার, আর এই ব্রিজের নিচে রয়েছে ক্যানিয়ন, আর তার মধ্যে দিয়ে বয়ে চলা বৈতরণী নদীর এক অসাধারণ প্যানোরামিক ভিউ। বর্ষার সময় এই রূপ হয় সত্যিই ভয়ঙ্কর। এই হলো ভীমকুণ্ড, আর এটা হচ্ছে পেছনে ওয়াচ টাওয়ার। এই দিকটা হচ্ছে কেওনঝড় সাইড, আর ওই দিকটা হচ্ছে ময়ূরভঞ্জ সাইড আছে। আর এই ক্যানিয়নের মধ্যে দিয়ে বৈতরণী নদী বয়ে চলেছে। দারুণ একটা লোকেশন। লোককথা অনুযায়ী বনবাসের সময় পাণ্ডবরা এই অঞ্চলে এসেছিলেন, আর বিশ্বাস করা হয় ভীমের গদার আঘাতেই এই কুণ্ডের সৃষ্টি হয়েছে। এরপর আমরা পৌঁছে গেলাম উড়িষ্যার অন্যতম জাগ্রত মন্দির মা তারিণী মন্দিরে। মন্দিরের প্রবেশপথের ধারে সারি সারি পুজোর সামগ্রীর দোকান। ফুল, নারকেল, লাল ওড়না, চুড়ি, সিঁদুর থেকে শুরু করে বিভিন্ন রকমের পুজোর জিনিস সবই পাওয়া যায়। এই মন্দির সকাল 6টায় খোলে, দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। আবার দুপুর 3:30টায় খোলে, রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তা তোমরা যখন আসবে এই টাইমটা মেনটেন করে আসবে, এবং এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। মন্দিরের ভেতরেও আবার আলাদা করে ডালার দোকান আছে। আরেকটা বিষয়, মন্দিরের ভিতরে কিন্তু ছবি তোলা নিষেধ। দর্শন শেষে আমরা চলে গেলাম মন্দিরের পেছনের দিকে। সেখানে রয়েছে মা তারিণী অতিথি নিবাস। এখানে নন এসি রুমের ভাড়া 400 টাকা, আর এসি রুমের ভাড়া 1000 টাকা। আগে থেকে বুকিং করার ব্যবস্থা নেই, শুধুমাত্র স্পট বুকিং করা যায়। পুরো মন্দির চত্বরটাই ঘুরে দেখলাম। রয়েছে পুরনো জগন্নাথ মন্দির আর তীর্থযাত্রীদের জন্য বিশ্রামাগার, সঙ্গে অনেকটা ফাঁকা জায়গা।
দেখে মিটি বুঝিব শুনিবাকু কেহি জনে বন্ধু সুখকু কাহিকি খোঁজিব। এরপর আমরা পৌঁছে গেলাম গুন্ডিচাঘাগি জলপ্রপাতের পার্কিং এরিয়ায়। পার্কিং ফ্রি 50 টাকা। স্থানীয় মানুষদের কাছ থেকে টাটকা জাম আর দেশি খেজুর কিনে খেলাম। গুন্ডিচাঘাগি এটা মা তারিণী মন্দির থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। খুব সুন্দর একটা ওয়াটারফল। যদি ভরা বর্ষায় আসো এটা তোমাদের মন ভরিয়ে দেবে, বাট এখন যেহেতু বর্ষা এখনও সেইভাবে শুরু হয়নি তাই জলটার পরিমাণটা একটু কম। এই জলপ্রপাতটি মুসলা নদীর উপর অবস্থিত। বর্ষাকালে পাহাড় থেকে নেমে আসা প্রবল জলধারা এই জলপ্রপাতটিকে এক দুর্দান্ত রূপ দেয়। ছুটির দিনগুলোতে এখানে ট্যুরিস্টদের ভিড় বেশ ভালোই থাকে। এই রকম এবড়ো খেবড়ো পাথরের মধ্যে দিয়ে হেঁটে আরও নদীর কাছে গেলাম। তবে ভরা বর্ষার জল এতটাই প্রবল থাকে যে খুব বেশি কাছে যাওয়া নিরাপদ নয়। রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলে দেখা যায় জলপ্রপাতের উপরের অংশটা, যেখানে পাহাড়ি নদী হঠাৎই গভীর খাদে ঝাঁপিয়ে পড়েছে। দুদিকের দৃশ্য একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, তবে দুটোই সুন্দর। ততক্ষণে পেটও জানান দিতে শুরু করেছে। রাস্তার ধারের একটি হোটেলে ঢুকে পড়লাম। প্রথমে আমাদের দেওয়া হলো গরম গরম স্থানীয় এক ধরনের স্যুপ, যার নাম সম্ভবত থেলা। একটু টকটক, দারুণ খেতে, গরমে একদম পারফেক্ট। এরপর খেলাম উড়িষ্যার ঐতিহ্যবাহী পান্তা ভাত। সঙ্গে ছিল আলু ভাজা, বেগুন ভাজা, আরও অনেক ধরনের ভাজা। খুব সাধারণ খাওয়া, কিন্তু প্রচণ্ড গরমে দিল তৃপ্তি। তারপর হোটেলের পিছনের দিকটায় গেলাম। খুব সুন্দর একটা লোকেশন ছিল সেখানে। তারপর ড্রাইভার ভাই আমাদের নিয়ে গেলেন সীতাবিঞ্জি মন্দিরে। এটা শুধু একটি ট্যুরিস্ট স্পট নয়, বরং ইতিহাস ও লোককথার এক অনন্য মেলবন্ধন। আমি এই মুহূর্তে আছি সীতাবিঞ্জিতে। এই যে সামনের সিঁড়ি দিয়ে আমি এখন উপরে যাব। উপরে গিয়ে আছে মন্দির। পুরো হিস্ট্রি তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আগে গিয়ে দেখি উপরে কি আছে। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই চোখে পড়ল রাম মন্দির। স্থানীয় বিশ্বাস অনুযায়ী বনবাসের সময় সীতা দেবী এই অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। সেই থেকেই এই স্থানের নাম সীতাবিঞ্জি। এখানে রয়েছে বিশাল বিশাল মনোলিথিক রক, অর্থাৎ একক প্রাকৃতিক শিলা। এত বড় একক পাথর আমি আগে কখনো দেখিনি। পাথরের গুহার ভিতরে এখনো সীতামাতার পুজো হয়। অনেকেই শুধু সীতাবিঞ্জি মন্দির পর্যন্ত এসে ফিরে যান, কিন্তু আমার অনুরোধ থাকবে অবশ্যই একটু সামনে হেঁটে এই জায়গাগুলি ঘুরে দেখবেন। বিশ্বাস করুন, জায়গাটি সত্যি অসাধারণ। আমি এই মুহূর্তে আছি রাবণ ছায়ার সামনে। সীতাবাঞ্জি দেখে এখন রাবণ ছায়াতে আসলাম। আর এই রাবণ ছায়াটা হচ্ছে ফেস্কোর যে কম্পাউন্ড, সেই কম্পাউন্ডের ভেতরে আসতে হবে। এই রাস্তা দিয়ে, এই পেছনের রাস্তা দিয়ে একটু ভেতরে আসলেই এই রকম একটা অদ্ভুত রকমের পাথর, যেটা কিনা ব্যাঙের ছাতার মতো হয়ে রয়েছে। কথিত আছে সূর্যের নির্দিষ্ট অবস্থানে এই পাথরের ছায়া এক বিশেষ আকৃতি নেয়। তার থেকেই এসেছে রাবণ ছায়া নামটি। এখানকার আরেকটি বিশেষ আকর্ষণ হলো প্রাগৈতিহাসিক রক পেন্টিং। হাজার হাজার বছর আগে আদিম মানুষের আঁকা এই চিত্রগুলি আজও অতীতের ইতিহাস বহন করে চলেছে।
তারপর পৌঁছে গেলাম সীতাবিঞ্জি রক ও গুহার কাছে। কথিত আছে সীতার রান্নাঘর ছিল এটি, কিন্তু বর্তমানে গুহাটি বন্ধ। আজকের শেষ গন্তব্য কানঝারি ড্যাম। প্রবেশপথের টিকিট কাউন্টার তৈরি হলেও আমাদের যাওয়ার সময় টিকিটের ব্যবস্থা তখনও চালু হয়নি। ড্যামের পথে বাঁ দিকে চোখে পড়ল একটি সুন্দর গেস্ট হাউস। চাইলে এখানে থেকেও প্রকৃতির কোলে কিছুদিন কাটানো যায়। ড্যামের উপর দাঁড়িয়ে যতদূর চোখ যায় শুধু নীল জল আর জল। আমি এই মুহূর্তে আছি কানঝারি ড্যামের উপরে। এই হচ্ছে ড্যাম, পেছনে দেখতে পাচ্ছ, আর সামনে ওই যে লক গেট, আর এই হচ্ছে কানঝারি রিজার্ভার। দারুণ লাগছে, আকাশটা মেঘলা করে আছে। তোমাদের পুরো দেখাচ্ছি ঘুরিয়ে। এই এখান থেকে ওয়াটার সাপ্লাই হয়। দূরে সবুজ পাহাড়, ওপরে বর্ষার মেঘ, আর সামনে বিস্তীর্ণ জলরাশি। যেন মনে হচ্ছিল কোনো শিল্পী নিখুঁত তুলির আঁচড়ে এক জলরঙের ছবি এঁকেছে। বিকেলবেলা আসলে এখানে বেশ ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোন জায়গাটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো। আর এমনই অফবিট ভ্রমণের গল্প যদি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রাতে আমরা পৌঁছে গেলাম কেওনঝাড় সরকারি বাসস্ট্যান্ডে। সেখান থেকে রাতের বাসে চেপে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে।